হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এখন বড্ড দুঃসময়, সবাইকে নিজের খেয়াল রাখতে হবে এবং বিশেষ করে নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় যেন সবার থাকে। এর আগে আমি নিউ এডুকেশন পলিসি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে স্কুলিং সিস্টেমে এবং কলেজে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাথে বলেছিলাম যে যারা এর পরবর্তীতে শিক্ষকতায় আসতে চাও তাদের জন্যে এই পলিসিতে কী ধরনের চেঞ্জেস আছে তা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আজকে সেই জন্যেই আসা। তো চলো আমরা দেখে নিই যে এই নতুন এডুকেশন পলিসিতে শিক্ষকদের জন্যে কী রয়েছে। তাহলে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম এগেন। আমার এই ভিডিও স্টার্ট করার আগে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসির একটা কোটেশন দিয়ে আমি নিজের ভিডিওটা স্টার্ট করছি। এখানে বলা হচ্ছে, দ্য টিচার্স মাস্ট বি অ্যাট দ্য সেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রিফর্ম ইন এডুকেশন সিস্টেম। এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি এইমস টু রি-এস্টাবলিশ টিচার্স অ্যাট অল লেভেলস অ্যাজ দ্য মোস্ট রেসপেক্টেড অ্যান্ড এসেন্সিয়াল মেম্বার্স অফ আওয়ার সোসাইটি। তাহলে এখানে কিন্তু টিচারদের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলা রয়েছে, যে এই যে নতুন যে আমরা এডুকেশন সিস্টেম আনার চেষ্টা করছি এবং সেখানে কি করার চেষ্টা করা হচ্ছে, টিচারদের এর ঠিক মাঝখানে রাখার ব্যবস্থা করা হবে এবং আবার রি-এস্টাবলিশ করা হবে কীভাবে, মোস্ট রেসপেক্টেড অ্যান্ড এসেন্সিয়াল মেম্বার্স অফ আওয়ার সোসাইটি। তো এর জন্যে মানে কি পদক্ষেপ নিতে পারে সরকার? এর জন্যে এক নম্বর পদক্ষেপ যেটা নিতে পারে সেটা হচ্ছে পে স্ট্রাকচারে কিছু পরিবর্তন হতে পারে। দুই নম্বর হচ্ছে যে টিচারদের হিউজ রিক্রুটমেন্ট করা হতে পারে, কারণ আমরা জানি যে টিচারদের সংখ্যা যথেষ্টই কম আমাদের সমাজে। এবার ঘটনা হচ্ছে যে এই সমস্ত কিছু যদি করে তাহলে আরেকটা প্রশ্ন যেটা আমাদের মাথায় খুব সহজে আসে সেটা হচ্ছে যে এত কিছু করতে যে টাকা দরকার, সেই টাকা আসবে কোত্থেকে? তো ফান্ডের ব্যাপারটা আমাদের মাথায় আসে এবং সব থেকে শেষে সব কিছু বলার পরে এত কিছু তো বলা হয়, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমরা, কিভাবে আমরা সরেজমিনে মানে সেই জিনিসটাকে নামাবো, সেই প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসে। তো এই স্লাইডে আমরা ইন্ডিয়া টুডের 2019 জুলাইয়ের একটা আর্টিকেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেখানে কি বলা হচ্ছে ইন্ডিয়াজ স্টুডেন্ট টিচার রেশিও লোয়েস্ট অ্যামং কম্পেয়ার্ড কান্ট্রিজ, ল্যাগস বিহাইন্ড ব্রাজিল অ্যান্ড চাইনা। তো বলছে ছাত্র শিক্ষক যে অনুপাত সেটা ইন্ডিয়াতে খুব খারাপ অবস্থায় আছে। একটা জিনিস আমি বলে দিই এখানে, সেটা হচ্ছে এখানে যে ছাত্র শিক্ষক অনুপাতের কথা বলা হচ্ছে এটা কিন্তু সমস্ত কিছু মিলিয়ে, সমস্ত লেভেল মিলিয়ে, মানে এখানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে নর্মাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিছু নিয়ে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তাই জন্যে এই যে রিপোর্টটা রয়েছে এই রিপোর্টটাতে কি বলা রয়েছে, এখানে বলা হচ্ছে যে সরকার একটা কমিটি করেছিল এবং সেই কমিটির একটা রিপোর্ট যেটাকে বলা হচ্ছে দ্য এডুকেশন কোয়ালিটি আপগ্রেডেশন অ্যান্ড ইনক্লুশন প্রোগ্রাম, সংক্ষেপে ইকুইপ, সেটা 2019 সালে একটা রিপোর্ট পাবলিশ বলতে মানে পার্লামেন্টে পেশ করেছিল। সেখানে 5 বছরের জন্য একটা ভিশন প্ল্যান দেওয়া হয়েছিল যে শিক্ষা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। তো সেইখানে এই কমিটি, যেটা সরকারের কমিটি, সেখানে স্বীকার করেছে যে আমাদের মানে ছাত্র শিক্ষক অনুপাতটা খুবই বাজে অবস্থায় রয়েছে। তো এখানে যদি আমরা একটু দেখে নিই যে এই রিপোর্টটা যখন পাবলিশ হয়েছিল সেই অবস্থায় বিভিন্ন ডেভেলপড কান্ট্রিতে যেমন সুইডেনে ছাত্র শিক্ষক অনুপাত ছিল 12:1, 12 জন ছাত্র প্রতি একজন টিচার সুইডেনে রয়েছে সমস্ত লেভেল মিলিয়ে। ব্রিটেনে সেটা ছিল 16:1, রাশিয়াতে 10:1, কানাডাতে 9:1। আমরা যদি মোটামুটি একটু ভালো ডেভেলপিং কান্ট্রিজের কথাও চিন্তা করি, সেখানে ব্রাজিল, চায়নাতে এই অনুপাতটা হচ্ছে 19:1। ঠিক আছে, তাহলে এরপরে প্রশ্ন আসে তাহলে ভারতে এটা কত ছিল? ভারতে এটা ছিল হচ্ছে 24:1। তো সুতরাং
এটা কিন্তু সরকারের কমিটি রিপোর্ট দিচ্ছে, কিন্তু তো সরকার নিজেই এই রিপোর্ট দিয়ে বলছে যে আমরা পিছিয়ে আছি। এর কারণ কি বলছে সরকার? বলছে যে প্রচুর হারে ছাত্র ভর্তি হয়েছে, মানে ছাত্রদের যে নতুন নতুন যে ছাত্র ভর্তি হওয়ার হারটা সেটা আমাদের অনেক বেড়ে গেছে। আর দ্বিতীয়, শিক্ষক নিয়োগের হারটা অনেক কম হয়ে গেছে। তো সরকার নিজেই এইগুলো বলছে। তো তার ফলে কি হয়েছে? তার ফলে নিচে ফলাফল স্বরূপে বলছে যে একজন শিক্ষকের ওপর চাপ অনেক বেড়ে গেছে। তাহলে সে একটা নর্মাল অবস্থায় যে ভালোভাবে শিক্ষাদান করতে সক্ষম ছিল সেই মানটা তার নেমে গেছে। একজন ছাত্রের উপর সে যেটুকু নজর দিতে পারতো সেই নজর দেওয়ার পরিমাণটাও, মানে যে সময়টা, সেটাও কমে গেছে। তো সব দিক থেকে কিন্তু অনেক অসুবিধা হয়েছে। এবং যেগুলো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, সেখানে কি হয়েছে, একজন শিক্ষক নিজের যে গবেষণা সে তার উপর নজর দিতে পারছে না, এবং তার আন্ডারে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকেও যে গবেষণায় যাবে, নানা ধরনের একটা কিছু গাইডেন্স দেবে, সেই ব্যাপারেও কিন্তু কোনো কাজ করতে পারছে না। তো সুতরাং এগুলো কিন্তু সব সরকারের কথা। তাই সরকার এইগুলোর কথা স্বীকার করছে, মানে কি, এগুলো নিয়ে ভাবছে এবং এগুলোর প্রতিকার নিয়েও ভাবছে। তাহলে এটা তো গেল 2019-এর খবর। 2020-তেও কিন্তু এই ধরনের একটা রিপোর্ট সরকার পাবলিশ করে, এবং সেখানেও একই কথা বলে, পিপল টিচার রেশিও রিমেন্স বোন টু কন্টেনশন। এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, সরকারকে উদ্ধৃত করছে। তো এখানে কি বলা হচ্ছে যে এখনও কিন্তু সেই আধারেই রয়ে গেছে। পিপল বলতে ছাত্র, তো ছাত্র শিক্ষক অনুপাত যে এখনও খারাপ অবস্থায় আছে, সরকার কিন্তু তা আবার স্বীকার করছে। তারপরে এখানে আমরা হিন্দুস্তান টাইমসের একটা খবর দেখতে পাচ্ছি। এটা কবে পাবলিশড হয়েছে? এটা পাবলিশড হয়েছে জুলাই 30, 2020-তে। তো এটা কখন হয়েছে? যখন ওই নিউ এডুকেশন পলিসির 66 পাতার যে পলিসি ডকুমেন্ট ওটা এসেছিল। এরপরেও কিন্তু একটা পলিসি ডকুমেন্ট আরও আসবে, আরও বিস্তারিত সমস্ত পলিসিগুলো কেমন করে ইমপ্লিমেন্টেশন হবে সেটা নিয়ে বলার জন্য। তো ওখানে কি দেওয়া আছে বলছে, এনইপি ফোকাস অন হেলদি পিপল টিচার রেশিও, মানে হেলদি ছাত্র শিক্ষক অনুপাতের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এই খবরে যদি একটু ডিটেলসে যাওয়া যায়, অনেক কথার মাঝখানে একটা কথা আছে। সেই কথাটা কি বলছে? সেই কথাটা বলছে যে দ্য নিউ এডুকেশন পলিসি ফোকাসেস হেভিলি অন ফিলিং ভ্যাকেন্সিজ ফর টিচার্স, also pays attention on often neglected aspect people teacher ratio। তাহলে কি বলছে যে খুব স্ট্রংলি এরা এই যে টিচার যে পজিশনগুলো রয়েছে, শিক্ষকদের যে এত ভ্যাকেন্ট পজিশনগুলো আছে সেগুলো ফিল আপ করার কথা ভাবছে, এবং এই যে ছাত্র শিক্ষক অনুপাত এটাকে ঠিকঠাক করে নেওয়ার একটা পরিকল্পনাও এদের মাথায় রয়েছে। তারপরে কি বলছে যে ফার্স্ট টিচার ভ্যাকেন্সিস উইল বি ফিল্ড অ্যাট দ্য আর্লিয়েস্ট in a time-bound manner, especially in a disadvantaged areas and areas with large people-teacher ratios, high rates of illiteracy, says the policy document। তাহলে কি বলছে যে এখানে যে সেই সমস্ত জায়গায় আগে শিক্ষক নিয়োগ করা হবে যে সমস্ত জায়গা অনেক মানে অনগ্রসর, ঠিক আছে, যেখানে খুবই খারাপ অবস্থা, সেখানে কিন্তু আগে নিয়োগ করা হবে। এবং এই যে নিয়োগটা করা হবে বিভিন্ন ভাবে এই জিনিসটার উপর নজর রাখা হবে যাতে একটা সময়ের মধ্যে এই কাজটা হয়। সেটা হয়তো বিভিন্ন ধরনের যে ফান্ডিং যে পলিসিগুলো আছে সেখানে ধরো কোনো ধরনের একটা পরিবর্তন আনার মাধ্যমে হয়তো এটা করবে, যে কোনো কাউকে ফান্ড দেওয়ার আগের থেকে একটা শর্ত থাকবে যে অমুক সময়ের মধ্যে এই পরিমাণ শিক্ষক কিন্তু নিয়োগ করতে হবে, তারপরে এর পরবর্তী যে ফান্ডের পোর্শনটা আছে তোমরা পাবে। তো যাই হোক, নানা পলিসিতে চেঞ্জের মাধ্যমে এই জিনিসটার ওপর কিন্তু নজর রাখা হবে। তো সুতরাং প্রথমে এরা স্বীকার করছে যে ছাত্র শিক্ষক অনুপাতটা খুব খারাপ অবস্থায় আছে, এবং তারপরে এটাকে ঠিকঠাক করে বাড়ানোর ওপর জোর দিয়ে পলিসির মধ্যে উল্লেখ করছে। তো এই দুটো মিলিয়ে আমি কিন্তু একটু পজিটিভ ভাইবস পাচ্ছি যে জিনিসটা একটু ভালো কিছু হতে চলেছে। এবার এরপরে তো ইমপ্লিমেন্টেশন নিয়ে অনেক ধরনের প্রবলেম থাকেই, কারণ বলা অনেক কিছুই হয় কিন্তু করা অনেক কিছু হয় না। তো সেই ব্যাপারটা কি হবে আমি জানি না, বাট অ্যাটলিস্ট পলিসি ডকুমেন্ট থেকে কিন্তু একটা ভালো খবর রয়েছে বলেই মনে হচ্ছে। আচ্ছা,
এতক্ষণ তো আলোচনা করলাম যে শিক্ষকদের অনুপাত নিয়ে কি বলছে। এবার এই যে নতুন এই পেপারে কাটিং দেখছো, সেটা রয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের, এবং এটা 2017 সালের, ওকে, 2017-18 সালের, এবং এর ডেটটা আমি আসলে কাটা হয়ে গেছে, তোমরা একটু খুঁজলে হয়তো পেতে পারো। এই যে হেডিং দিয়ে খুঁজলে তোমরা পেয়ে যাবে এই খবরটা। বলছে যে কি যে ইন্ডিয়া ইমপ্রুভড স্টুডেন্ট ক্লাসরুম পিউপিল টিচার রেশিও ইন, এটা ইকোনমিক সার্ভেতে ধরা পড়েছে। তো যাই হোক, পিপল টিচার রেশিও একটু তো বছর বছর ভালো হয়, তো সেই নিয়ে বলছি না। যেটা বলা হচ্ছে যে স্টুডেন্ট পার ক্লাসরুম, এটা কিন্তু আরেকটা রেশিও। একটা রেশিও হচ্ছে যে মানে কতজন স্টুডেন্ট প্রতি একজন টিচার রয়েছে, আরেকটা হচ্ছে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে। বলা হয় যে আইডিয়াল যে ছাত্র একটা ক্লাসে থাকা উচিত সমস্ত লেভেল মিলিয়ে, আমি বারবার বলছি, কিন্তু এখানে প্রি প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি অবধি সবাইকে মিলিয়ে কথাটা বলা হচ্ছে, কারণ যদি সমস্ত কিছু ভেঙে বলতে হয় এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, সে তারও ডিটেলসে পাওয়া যেতে পারে, বাট বড় হবে। তো সেটা বলছে 30 হলে ভালো হয়। 30 হচ্ছে একটা আইডিয়াল সংখ্যা, যে প্রতি ক্লাসে কতজন স্টুডেন্ট থাকবে। তো সেটা নিয়ে বলা হচ্ছে যে 2009 সালে 9-10 সালে 43% স্কুলে সেই ব্যাপারটা ছিল না, যেটা 2015-16 সালে কমে এসে কত সংখ্যায় দাঁড়িয়েছে, ওই 26% স্কুলে। তাহলে যেখানে আগে 43% স্কুলে এই যে রেশিওটা, মানে একটা ক্লাসে যে 30 জনের বেশি স্টুডেন্ট রাখবো না, এই রেশিওটা বজায় করা সম্ভব হচ্ছিল না, সেটা কমে গিয়ে 26 হয়েছে। তার মানে কি, এটা কখন সম্ভব? যখন নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠিত হয়, তাই তো, স্কুল কলেজ এগুলো প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু সরকারের আরেকটা লক্ষ্য, যাতে এটাকে 0%-এ নামিয়ে আনা। তার মানে কি, একটা ক্লাসে কখনোই 30 জনের বেশি কোনো স্টুডেন্ট থাকবে না, এটাকে নামিয়ে আনতে হবে। তো এটাকে নামিয়ে আনতে পারবে কখন? যখন আরও বেশি একটা স্কুলে ক্লাসরুম তৈরি করবে, কিংবা কি নতুন নতুন স্কুল স্থাপিত করবে। দুই ক্ষেত্রেই যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে একটা স্কুলে যদি আমাকে ক্লাসরুম বাড়াতে হয়, তার মানে কি, এখন যদি ওই স্কুলে 100 জন টিচার থাকে, তাহলে সেই টিচারকে কিন্তু আর 100 জন রাখলে চলবে না, কারণ ক্লাসরুম বেড়ে গেছে। তো সুতরাং সেখানেও বর্তমান যে আমার একটা স্কুলে যতজন টিচার ইনটেক করা সম্ভব, তার থেকেও কিন্তু বেশি ইনটেক করতে হবে। তাহলে আমরা দেখছি দুই দিক থেকেই কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগের জায়গা হচ্ছে। আমরা যদি ক্লাসরুম বাড়ায়, স্কুল কলেজ বাড়ায়, আর অন্যদিকে যদি ছাত্র সংখ্যা অনুযায়ী মানে যে শিক্ষক ছাত্র অনুপাত সেটাকেও ঠিকঠাক মেনটেন করতে চায়, দুই ক্ষেত্রেই প্রচুর পরিমাণে শিক্ষকের জায়গা রয়েছে। আমি একটা ছোট্ট হিসেব বলি, যদি আমার 24:1 এই যে এখন বর্তমান ছাত্র শিক্ষক অনুপাতটা আছে, সেখান থেকে ওই ডেভেলপিং কান্ট্রি, এখন ডেভেলপিং কান্ট্রি বলতে কি, তারাও কিন্তু আদর্শ জায়গায় নেই, আদর্শ জায়গা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, যেখানে 10:1 ওই জায়গাটা দেখছি। সেটা তো অনেক পরের ব্যাপার, সেটা খুব তাড়াতাড়ি করা সম্ভব না, কিন্তু এখন যেটা সম্ভব সেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে যাওয়া। তো ডেভেলপিং কান্ট্রিতে যেতে হলেই 25% আমার টিচার নিয়োগ দরকার, এবং 25% টিচার নিয়োগ মানে বুঝতে পারছো, গোটা ভারতে যত টিচার রয়েছে তার 25% টিচার রিক্রুট মানে করতে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে প্রচুর পরিমাণে কিন্তু টিচারদের দরকার রয়েছে, ঠিক আছে। কারণ এই শিক্ষা পলিসির ইমপ্লিমেন্টেশন 2022 কি 2023 থেকে আরম্ভ হয়ে যাবে। তো তারপর থেকেই যখন নিতে আরম্ভ করবে, তারপর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষকদের দরকার রয়েছে। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে ফান্ডিং নিয়ে। এত কিছু তো বলা হলো, কিন্তু এর ফান্ডিংটা কী হবে, টাকা আসবে কোত্থেকে? তখন বলা হচ্ছে, এইটা হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের খবর, এটার ডেটা দেওয়া আছে এখানে, কত, জুলাই 30, 2020, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন সিন ডাবলিং ইন এ ডেকেড, মানে 10 বছরের মধ্যে সরকার এডুকেশনে যত খরচা করছে তার পরিমাণ দ্বিগুণ করে দেবে। তাহলে এর মানেটা কি? এর মানেটা বুঝতে গেলে 2017 সালের একটা ডেটা আমাদের দেখতে হবে। 2017 সালে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ তার টোটাল যে জিডিপি হচ্ছে একটা অর্থনৈতিক টার্ম, যেখানে টোটাল একটা দেশের কি আর্থিক ক্ষমতা সেটার একটা পরিমাপ, হ্যাঁ।
এর থেকে জটিল আরও ডিটেলসে বলা সম্ভব না, মানে জানতে হবে যে একটা মোটামুটি জেনে রাখতে গেলে একটা দেশ কত শক্তিশালী সেটা জিডিপি দিয়ে বোঝা যায়। ঠিক আছে, এখন ভারতের জিডিপি যেমন প্রায় 3.3 ট্রিলিয়ন ডলার্স। ঠিক আছে, চীনের জিডিপি ভারতের প্রায় 5 গুণ, আর ইউএসের জিডিপি চীনের প্রায় ধরে নিন 2 গুণ, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এখানে দেখা যাচ্ছে যে জিডিপির মাত্র 2.7% ভারত মানে শিক্ষায় ব্যয় করে, সেখানে ইউএসএ 5%, ইউকে মানে ইংল্যান্ড 5.5% এবং ব্রাজিল 6% ব্যয় করে। ঠিক আছে, তো সুতরাং এবার নতুন শিক্ষা পলিসিতে কি বলা হয়েছে যে এই যে টোটাল জিডিপির যে আমরা 2.7% শিক্ষায় ব্যয় করতাম সেটাকে বাড়িয়ে 6%তে নিয়ে যেতে হবে। তাহলে এটা কিন্তু অনেকটাই গ্রোথ, দেখেই বুঝতে পারছেন। ভালো ভালো ডেভেলপড কান্ট্রি যেগুলোতে গবেষণা থেকে শুরু করে সব ব্যাপারে আমরা শুনি যে তারা শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে, তারা কিন্তু 5, 5.5, 6% এই এর বাইরে কিন্তু যায় না। তো আমরা অ্যাট পার তাদের জায়গায় পৌঁছানোর চেষ্টা করব 1 দশকে। তো সুতরাং মানে এটা কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর এখানে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে এটা 1 বছর হবে না, এটা 10 বছর হবে। এবার একটা প্রশ্ন জাগে আমাদের মাথায়, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কেমন হবে। ইমপ্লিমেন্টেশন কিন্তু সবসময় আমাদের মাথায় একটা প্রশ্ন। আইন আছে কিন্তু আইন কিন্তু তেমনভাবে ইমপ্লিমেন্ট হয় না বলেই তো এত অপরাধ। তো সুতরাং সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকতেই পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এতদিন তো বিএড তারপরে নানা ধরনের কোর্স করার মাধ্যমে পরীক্ষা আমাদের দিতে হতো, পরীক্ষার মাধ্যমে পরে ইন্টারভিউ এবং তারপরে আমরা কিন্তু মানে প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সেকেন্ডারি স্কুলে পড়ানোর সুযোগ পেতাম। তো এই ব্যবস্থার কি কোনো পরিবর্তন হচ্ছে? তো উত্তর হচ্ছে হ্যাঁ। সবথেকে বড় যে পরিবর্তন সেটা প্রি প্রাইমারিতে, কারণ এতদিন কিন্তু সরকারি কোনো স্কুলে প্রি প্রাইমারি পড়ানো হতো না, এবার থেকে পড়ানো হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে প্রি প্রাইমারিতে যারা পড়াবে তাদের বেসিক কী জিনিসটা দরকার, সেটা হচ্ছে বাচ্চাদের কিভাবে বেসিক যে নলেজ, এই যে প্রাথমিক যে মানে যখন কিন্ডারগার্টেন পড়ছে, কেজি 1 পড়ছে, তখন তাদেরকে কিভাবে এই বেসিক যে পড়াশুনোর যে প্রাথমিক পর্যায়টা সেটা উতরোতে হবে, তাদেরকে কিভাবে খেলার মাধ্যমে খুব সহজভাবে শেখাতে হবে। তো বলা হচ্ছে সেক্ষেত্রে যারা অঙ্গনওয়াড়িতে কাজ করে তাদের দিয়ে এই পড়াশুনোর ব্যাপারটা সামলাতে হবে। তারপরে ধীরে ধীরে কি হবে, প্রি প্রাইমারিতেও টেটের মতো একটা পরীক্ষা হবে এবং তার মাধ্যমে নিয়োগ করা হবে। তো প্রাথমিক অবস্থায় যারা অঙ্গনওয়াড়ি রয়েছে তাদের মধ্যে যারা যারা এইচএস পাস করেছে তাদেরকে কি হবে, 6 মাসের একটা সার্টিফিকেট কোর্স করতে হবে এবং পাস করতে হবে। পাস না করলে কিন্তু তারা পড়ানোর যোগ্যতা অর্জন করবে না। এবং তারপরে কি হচ্ছে, ক্লাস 12 থেকে যারা মানে এইচএস পাস করেনি এমন যারা রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদের ক্ষেত্রে 1 বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে এবং সেখানেও এই একইভাবে পাস করতে হবে। ঠিক আছে, তারপর ব্যাচেলার্স ডিগ্রি সম্বন্ধে বলতে গিয়ে আগের যে আমার এনইপি নিয়ে যে ভিডিওটা ছিল, যারা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশনে গেলেই সেই যে ভিডিও তার লিঙ্কটা পেয়ে যাবে। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাচেলার্স ডিগ্রি 2 ধরনের হতে চলেছে, একটা সিম্পল ব্যাচেলার্স ডিগ্রি 3 বছরের, আর আরেকটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ রিসার্চ যেটা 4 বছরের। তো বলা হচ্ছে যারা সিম্পল ব্যাচেলার্স ডিগ্রি পড়বে তারা যদি সেটা পাস করার পর মনে করে যে আমি পড়াবো, স্কুলে পড়াবো, সেক্ষেত্রে তাদের 2 বছরের একটা কি তোমাদের বিএড ডিগ্রি করতে হবে। ওকে, আর যারা ব্যাচেলার্স ডিগ্রি উইথ রিসার্চ রয়েছে তারা সেটা পাস করে যাওয়ার পর 1 বছরের একটা বিএড ডিগ্রি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তার মানে টোটাল 12 পাস করার পর তাদেরকে 5 বছরের পড়াশুনো করতে হবে, তারপরে তারা কিন্তু মানে এই যে টেট দেওয়ার যে যোগ্যতা সেটা অর্জন করবে। তারপরে তো টেট পরীক্ষা দেবে এবং তারপরে বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে তারা স্কুলে পড়ানোর যোগ্যতা পাবে। কিন্তু এর পাশাপাশি একটা স্পেশাল ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রির কথা বলা হচ্ছে, যেটা 4 বছরের। কেউ যদি ক্লাস 12-এর আগের থেকেই এটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে স্কুলে পড়াবে,
তাহলে সে কি করবে, এই ধরনের ব্যাচেলার্স ডিগ্রিতে না ভর্তি হয়ে ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রিতে ভর্তি হবে, যেখানে সে একটা স্পেশাল সাবজেক্ট, যেমন ব্যাচেলার্স ডিগ্রিতে একটা তো স্পেশাল সাবজেক্ট নিয়ে অনেকে পড়ে, অনেকে আবার পাস কোর্স নিয়ে পড়ে, তো সেরকম পড়াশুনোও করবে, তার পাশাপাশি তার মানে এডুকেশনের ওপর, মানে কিভাবে স্কুলে পড়াবে তার উপরও ট্রেনিং দেওয়া হবে। তো তার ফলে সে কী হচ্ছে, 4 বছর পরেই সে টেটে বসার যোগ্যতা অর্জন করে নিচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি যে যারা ভুল করে ব্যাচেলার্স ডিগ্রিতে ভর্তি হয়ে যাবে তারা কি হচ্ছে, তাদের 5 বছর লাগছে, যেখানে যে আগের থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে স্কুলে পড়াবে তার 4 বছর লাগবে। সুতরাং তার 1 বছর কিন্তু সাশ্রয় হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটায় একটা জিনিস সাজেশন দেব, যারা এই সিস্টেমে পড়াশোনা আরম্ভ করবে তারা আগের থেকেই ঠিক করে নেবে যে তারা স্কুলে পড়াবে কিনা। যদি স্কুলে পড়াতে চাও তাহলে ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রিতে ভর্তি হবে। আর কেউ যদি মনে করো যে না, আমার উদ্দেশ্য হচ্ছে পড়ানো বাদ দিয়ে অন্য ধরনের চাকরি করা, তাহলে সে ব্যাচেলার্স ডিগ্রিতে ভর্তি হবে, প্লেন 3 বছর চাকরি মানে ব্যাচেলার্স ডিগ্রি অর্জন করবে, তারপরে সে চাকরির ক্ষেত্রে ঢুকে যাবে। আর কেউ যদি মনে করে যে সে উচ্চশিক্ষা অর্জন করবে, এমএসসি পিএইচডি করে করে আরও ভালো পড়াশুনোর দিকে এগোবে, তখন সে ওই 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি উইথ রিসার্চ নিয়ে পড়বে। কিন্তু তারপরেও যদি মনে করে যে না, আমার একটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রেও তাদের কিন্তু ঘুরে এসে এই যে মানে শিক্ষা জগতে ঢোকার কিন্তু একটা রাস্তা থাকছে, মানে স্কুলের ক্ষেত্রে। কিন্তু তার ক্ষেত্রে কি হচ্ছে, 1 বছর তাকে বেশি দিতে হচ্ছে। এই যা, এছাড়াও আরও কিছু ডিটেলস আছে, আরও অনেক ডিটেলস আছে। 2টো ডিটেলস আমার মনে হলো যারা নতুন শিক্ষকতায় ঢুকতে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সমস্ত লেভেলে, যেমন প্রি প্রাইমারি, প্রাইমারি, মিডল এবং সেকেন্ডারি, এই যে সেকশন নিয়ে এর আগের দিন বলেছিলাম আমার যে এনইপি 1 নম্বর ভিডিওতে, ঠিক আছে, সেখানে মানে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে টেট বা সিটেট নেওয়া হবে। আর এতদিন যে টেট নেওয়া হতো সেটা শুধুমাত্র রিটেন নেওয়া হতো, তো এবার থেকে কি হবে, তার পাশাপাশি ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন এটাও কিন্তু ওই টেট পরীক্ষার মধ্যেই ইনক্লুডেড হবে। মানে শুধুমাত্র পরীক্ষার নম্বর নয়, সে ক্লাসে কেমনভাবে পড়াচ্ছে সেটাও দেখা হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন খুব ভালো জানে কিন্তু তার পড়াতে কিন্তু একটু অসুবিধা হয়। তো একজন হয়তো তার তুলনায় হয়তো পরীক্ষায় কম নম্বর পেয়েছে কিন্তু সে খুব ভালো রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে তারও কিন্তু ক্রেডিট আছে। তো এই ক্রেডিটটাকে মাপার কিন্তু একটা জায়গা তৈরি হবে। তো আমার মতে এটা একটা ভালো দিক। আর তারপরে যে আরেকটা ভালো জিনিসের কথা এখানে বলা হয়েছে যে শিক্ষকদের বদলির ব্যাপারটা একটু কম পোহাতে হবে। তাহলে এই পর্যন্তই আমার বক্তব্য ছিল। একটা যে কোনো পলিসির অনেক কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দিক থাকে। এখানে এটা নিয়ে সমালোচনা করার জন্য কিন্তু এই ভিডিও আমি তৈরি করিনি। আমার জাস্ট উদ্দেশ্য ছিল যারা শিক্ষকতায় যেতে চাও, এই পরবর্তী যে এডুকেশন পলিসি আসছে সেখানে তাদের কি জায়গা দাঁড়াচ্ছে তার উপর, এবং সেটা ভালো না বাজে, পক্ষে বিপক্ষে বলার মতো অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, 2 পক্ষেই বক্তব্য আছে, সেটা তোমরা শুনতে পারো। আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কোনো সমালোচনায় যাওয়া না, সাধারণ ফিচার্স কী আছে, কি বৈশিষ্ট্য রয়েছে তাই নিয়ে তোমাদেরকে একটু ইনফরমেশন দেওয়া। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো থাকবে। গুড বাই।